নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। বীরেন্দ্র প্রতাপ মুচকি হেসে বলল, তোমার শত্রু যমুনা তোমারই মহলে আরামে থাকছে কেন? এই প্রশ্ন করবে তো? আমার শত্রু? তোমার কি মনে হয় না ও পুরো বিক্রমগড়ের শত্রু? একদিন ধ্বংস করে দেবে ও গোটা বিক্রমগড়কে। তুমি যদি এটাও না বুঝে থাকো তাহলে ধিক্কার তোমার রণনীতিকে। কিন্তু চন্দ্রবতীর কথা একটুও খারাপ লাগলো না বীরেন্দ্র প্রতাপের। আমার নিজের রণনীতির উপর কোনো সন্দেহ নেই আমার। তুমি নিজের রণনীতি নিয়ে ভাবো চন্দ্রা। বলো, যমুনাকে তুমি দরবারে কিভাবে দোষী সাব্যস্ত করবে? চন্দ্রবতী রেগে গেল, বলল, যমুনা যমুনা যমুনা। মাফ করো বীরেন্দ্র প্রতাপ, এই জায়গা আমার জন্য নয়। খুব ভুল হয়ে গেছে আমার এখানে এসে। তোমার বাহুবন্ধনে তো এখন ওই যমুনারই থাকার কথা। থাকো তুমি ওকে নিয়ে। চন্দ্রবতী রাগে লাল হয়ে ওখান থেকে চলে যেতে লাগলো। পিছন থেকে বীরেন্দ্র প্রতাপ বলল, আরে তুমি তো রেগে গেলে। আমি তো তোমাকে একটা সুবর্ণ সুযোগ দিলাম। যমুনার অপরাধ প্রজাদের কাছে তুলে ধরো, প্রমাণ করে দাও ও আমাদের রাজ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। চন্দ্রবতী এবার দ্বিধায় পড়ে গেল। ও ভাবতে লাগলো, কিন্তু তখনই পিছন থেকে বীরেন্দ্র প্রতাপ ওর কাঁধে হাত রাখলো। চন্দ্রবতী পিছন ফিরে ওকে দেখল। একটা অন্যরকম গভীর দৃষ্টিতে বীরেন্দ্র প্রতাপ ওকে দেখছে। তুমি যখন আমার উপর রেগে যাও না, তখন ভীষণ সুন্দর দেখতে লাগে তোমাকে চন্দ্রা। আর যখন কোনো ভাবনায় ডুবে যাও, তখন তো সবচেয়ে সুন্দর লাগো তুমি। না চাইতেই একথা শুনে চন্দ্রাবতীর গালে লজ্জার লালিমা দেখা গেল। ওহ চন্দ্রা! বীরেন্দ্র প্রতাপ দু হাতে চন্দ্রবতীকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ভালোবাসার মতো এত কারণ আছে না আমার কাছে, আমি তোমাকে বলে শেষ করতে পারবো না। এরকম আমার সঙ্গে আর কখনো হয়নি চন্দ্রা। এত সত্যিকারের ভালোবাসা, এত গভীর প্রেম আমার কখনো কারোর প্রতি হয়নি। তোমাকে ছাড়া এখন আমার জীবন একেবারে অচল চন্দ্রা। বলতে বলতে বীরেন্দ্র প্রতাপ নিজের ঠোঁট চন্দ্রাবতীর ঠোঁটে রাখলো। চন্দ্রাবতীও বিন্দুমাত্র বিরোধিতা করতে পারল না। ও এখন বীরেন্দ্র প্রতাপের এই ভালোবাসা পুরোপুরি বুঝতে চায়, কিন্তু তবুও ওর মনে যমুনার বিরুদ্ধে প্রমাণ কি করে জোগাড় করবে থেকে থেকে সেই চিন্তা অস্থির করে তুলতে লাগলো। পরদিন চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের জন্য দুজন নতুন অঙ্গরক্ষক নিযুক্ত করল, অমল এবং বিমল। এরা দুজনেই কনকনগর থেকে ওর সঙ্গে এসেছিল। বিকেলবেলা অমল অস্থিরভাবে চন্দ্রাবতীর কাছে এসে বলল, মহারানী মা, মহারাজ আজ যমুনাকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছেন। এ কথা শুনে চন্দ্রাবতীর মুখ গম্ভীর হয়ে গেল। ও মনে মনে বলল, বীরেন্দ্র প্রতাপ, তোমার স্বভাব পাল্টালো না? বিমল অমলকে চোখে চোখে ইশারা করে বলল, কেনই খবর দিলে? কিন্তু চন্দ্রাবতী ওদের দুজনকেই বীরেন্দ্র প্রতাপ আর যমুনার উপর নজর রাখতে বলল।
ওদিকে যমুনা বীরেন্দ্র প্রতাপের ঘরে গেল। বীরেন্দ্র প্রতাপ নিঢাল হয়ে বিছানায় বসেছিল। দেখে মনে হচ্ছিল প্রচুর সুরা পান করে ফেলেছে ও, কিন্তু ওর এক হাতে সুরাপূর্ণ একটা পেয়ালা ছিল। আপনি আমাকে ডেকেছেন মহারাজ? যমুনা ধীরে বলল। তো বীরেন্দ্র প্রতাপ চমকে উঠে ওকে দেখল। যমুনা খুবই উত্তেজক শৃঙ্গার করেছিল। এসে গেছো তুমি? যমুনাকে ভালো করে দেখতে দেখতে বীরেন্দ্র প্রতাপ নেশাগ্রস্ত মাতালের মতো বলল, কিন্তু এত দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমার কাছে এসো। কতক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আমিও তো কবে থেকে আপনার ডাকের অপেক্ষায় ছিলাম মহারাজ। যমুনা ধীরে হাসল, কিন্তু আপনি আমার দিকে ফিরেও তাকাচ্ছিলেন না। তারপর বিশেষ ভঙ্গিমায় হেঁটে বীরেন্দ্র প্রতাপের একেবারে পাশে এসে দাঁড়ালো। বীরেন্দ্র প্রতাপ ওর সারা শরীরে নিজের গভীর দৃষ্টি বোলালো। তারপর ওকে এক ঝটকায় ধরে বিছানায় টেনে নিল। আজ আপনি একটু বেশি তাড়াহুড়ো করছেন নাকি মহারাজ? আগে তো এই পেয়ালা সুরা শেষ করে নিন। বলে যমুনা নিজের আংটিতে লাগানো একটা মুক্ত খুব চালাকির সঙ্গে সুরা ভর্তি পেয়ালায় ফেলে দিল। মুক্তোর মতো জিনিসটা দ্রুত সুরায় গুলে গেল। বীরেন্দ্র প্রতাপ এক নিঃশ্বাসে পেয়ালা খালি করে দূরে ছুঁড়ে ফেলে দিল, আর যমুনাকে টেনে নিয়ে ওকে চুম্মানে চুম্মানে ভরিয়ে দিতে লাগলো। হঠাৎ বীরেন্দ্র প্রতাপের শরীর শিথিল হতে লাগলো। যমুনা, ও ধীরে ধীরে বিড়বিড় করলো আর বিছানায় এলিয়ে পড়ল। যমুনা কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকলো। তারপর বীরেন্দ্র প্রতাপকে নাড়া দিয়ে বলল, মহারাজ, মহারাজ, এ কি হলো আপনার? কিন্তু বীরেন্দ্র প্রতাপ অজ্ঞান হয়ে গিয়েছিল। এবার যমুনা একটা কুটিল হাসি হেসে বিড়বিড় করল, শান্তিতে শুয়ে থাকুন মহারাজ। কিন্তু আপনি যখন উঠবেন তখন আর আগের মতো থাকবেন না। যে জিনিস আপনাকে আমি খাইয়েছি সে তো তার কাজ শুরু করে দিয়েছে। এবার আপনি আমার গোলাম হয়ে যাবেন। আর আর আমি 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 বিক্রমগড়ের আসল শাসক হব। কিন্তু তখনই বীরেন্দ্র প্রতাপের ঘরের দরজা এক ঝটকায় খুলে গেল, আর দুজন ঘরে ঢুকলো, অমল আর বিমল। যমুনা নিজের পোশাক ঠিক করে উঠে বলল, এত বড় দুঃসাহস! মহারাজের ঘরে এভাবে ঢুকে পড়েছো তোমরা? এত স্পর্ধা! এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, না হলে শুলে চড়িয়ে দেব। বলতে বলতে যমুনা একেবারে থেমে গেল, কেননা অমল বিমলের পিছন পিছন চন্দ্রাবতী ঘরে ঢুকলো। যমুনার চেহারার রং একেবারে উড়ে গেল। চন্দ্রাবতীর কঠোর হাবভাব দেখে ও একটু পিছনে সরে গেল। চন্দ্রাবতী বিছানায় পড়ে থাকা বীরেন্দ্র প্রতাপের দিকে তাকালো, তারপর বলল, কি করেছিস তুই মহারাজের সঙ্গে? যমুনা নিজেকে সামলে বলল, আমি আমি আবার কি করলাম? আমি তো মহারাজ ডেকেছিলেন বলে এসেছিলাম, আর এখন ওই নেশাতেই উনি বেহুশ হয়ে গেছেন। ওর কথা শেষ হবার আগে চন্দ্রাবতী জোরে চিৎকার করলো, অমল, বিমল, বন্দি করো একে। অমল বিমল দ্রুত এগিয়ে যমুনাকে বন্দি করে নিল। তোমার এত সাহস! ছাড়ো আমাকে, না হলে পরিণতি ভালো হবে না। বলে যমুনা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো।
কিন্তু অমল বিমলের বলিষ্ঠ হাত থেকে মুক্তি পেল না। চন্দ্রবতী প্রথমে বীরেন্দ্র প্রতাপের নাড়ি দেখতে লাগলো, কিন্তু আশ্চর্য হয়ে মনে মনে বলল, বিষের কোনো লক্ষণই তো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে অজ্ঞান হওয়ার অন্য কোনো কারণ আছে, কিন্তু আমার এই ওষুধে জ্ঞান তো ফিরে আসবেই। বলে একটা ওষুধ ওর মুখ ফাঁক করে ঢেলে দিল, কিন্তু বীরেন্দ্র প্রতাপের উপর ওই ওষুধের কোনো কাজই হলো না। একে চন্দ্রবতী একেবারে ঘাবড়ে গিয়ে ভাবতে লাগলো, এই ওষুধে তো যে কোনো কারণে অজ্ঞান হওয়া রোগীর জ্ঞান ফিরে আসে, তাহলে বীরেন্দ্রের কেন জ্ঞান ফিরছে না? ভাবতে ভাবতে ও যমুনার দিকে তাকালো, যে এখন কুটিল হাসি হাসছিল। বল, কোন বিষ খাইয়েছিস তুই মহারাজকে? চন্দ্রবতী যমুনার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। যমুনা বলল, আমি এতটাও বোকা নই চন্দ্রাবতী যে মহারাজকে বিষ খাওয়াবো। তোমার কাছে তো সব ধরনের বিষের ওষুধই আছে। তো তাহলে কি করেছিস তুই মহারাজের সঙ্গে? রাগে লাল হয়ে যাওয়া চন্দ্রবতী বলল, তাড়াতাড়ি বল, না হলে মেরে ফেলবো আমি তোকে। কিন্তু যমুনা উদ্ধত ভাবে বলল, তুমি তো চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত, তাই না? সমস্ত জড়িবুটি, সমস্ত ওষুধ তোমার নখদর্পণে। তো নিজেই দেখো মহারাজের কি হয়েছে। তখন ওখানে রাজমাতা গার্গী সমস্ত পাটরানী, সোনাল, অগ্নি, সুমন, কঙ্কাবতী সবাইকে নিয়ে এসে উপস্থিত হলো। এইমাত্র সূর্যপ্রতাপও দক্ষিণ সীমান্তে যুদ্ধ জয় করে তার দলবল ও উমাকে নিয়ে ফিরে এসেছে, তারাও ওখানে এলো। চন্দ্রাবতী, রাজমাতা গার্গী খুব চিন্তিত হয়ে বলল, এসব কি হচ্ছে এখানে? আর বড় কুমার এভাবে কেন পড়ে আছে? ভয় পাবেন না রাজমাতা, চন্দ্রাবতী বলল। ও নিজের কাটারি বের করে বলল, মহারাজের আমি কিচ্ছু হতে দেব না। বলে ও নিজের কাটারি যমুনার হাতের কবজিতে চেপে ধরল আর বলল, আমি শেষবারের মতো বলছি যাযাবরী, মহারাজকে তুই কি খাইয়েছিস? আর তার ওষুধ কোথায়? বল, না হলে এই কাটারি দিয়ে আজ আমি তোকে শেষ করে ফেলবো। আমি তোকে কিচ্ছু বলবো না চন্দ্রাবতী, আজ আমি কোনো মতেই তোকে জিততে দেব না। বলতে বলতে ও যন্ত্রণায় চিৎকার করে উঠল, কারণ চন্দ্রবতী ওর কাটারি সজোরে ওর হাতে বসিয়ে দিয়েছিল। রক্তের ধারা ওর হাত বেয়ে ঝরঝর করে মেঝেতে পড়ছিল। আমি তোকে তর্পে তর্পে মারবো যমুনা, বলে যমুনার অন্য হাতে কাটারি চেপে ধরল। এখন বল। কষ্টে কাতর হওয়া যমুনা বলল, সময় তো এই বীরেন্দ্র প্রতাপের হতে আর নেই চন্দ্রাবতী। আমি ওকে এমন জিনিস খাইয়েছি যে ওর জ্ঞান ফিরলেও ও পাগলের মতো তড়পাবে, আর এ আমার গোলাম হয়ে থাকবে যতক্ষণ বাঁচবে। আর তোর কাছে এর কোনো চিকিৎসা নেই চন্দ্রাবতী। একথা শুনে ওখানে উপস্থিত সবাই ভয়ানক দুশ্চিন্তায় পড়ে গেল। চন্দ্রবতী কি করবে ভেবে না পেয়ে বীরেন্দ্র প্রতাপের কাছে এসে ওকে ধরে সজোরে নাড়াতে নাড়াতে বলল, বীরেন্দ্র, চোখ খোলো, দেখো, চোখ খোলো। চন্দ্রবতীকে এরকম অস্থির হতে দেখে যমুনা হা হা করে হাসতে লাগলো। তা দেখে রাজমাতা আর সহ্য করতে পারল না, বলল, অমল, মেরে ফেলো এই যাযাবরীকে। রাজমাতার আদেশ পেয়েই অমল নিজের তলোয়ার বের করে হাতে নিয়ে মারতে উদ্যত হলো। তো হঠাৎ একটা তীব্র আওয়াজ শোনা গেল, না অমল, থামো। সবাই চমকে দেখল, তো এটা বীরেন্দ্র প্রতাপের গলা ছিল।
ও সবেমাত্র চোখ খুলে বিছানা থেকে উঠে বসলো। সবাই ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর অবাকও হয়ে গেল। চন্দ্রাবতী তো অত্যন্ত হয়রান হয়ে বীরেন্দ্র প্রতাপকে দেখতে থাকলো। তাকে দেখে তো মনেই হচ্ছিল না যে ও একটু আগে অচেতন অবস্থায় বিছানায় পড়েছিল। এমনকি ওকে নেশাগ্রস্তও মনে হচ্ছিল না। ওকে দেখে যমুনারও পায়ের তলার মাটি সরে যেতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ সবার আগে চন্দ্রাবতীকে দেখল, তারপর মৃদু হেসে বলল, ভয় পেও না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিন্তু চন্দ্রাবতী এখনো নির্বাক ছিল। বীরেন্দ্র প্রতাপ এবার যমুনার কাছে গেল আর রূঢ় স্বরে বলল, ব্যাস যা যাবো রে, তুমি অনেক খেল দেখিয়েছ, এবার আমার পালা। আমি তো অনেক দিন থেকেই খেলা শুরু করে দিয়েছিলাম। যেদিন তুমি যুদ্ধক্ষেত্রে আমাদের শিবিরে আমার কাছে এসেছিলে, সেদিন থেকে তুমি শিবিরে এসে চন্দ্রাবতীর বিরুদ্ধে আমার কান ভরতে লাগলে, আর আমার কাছ থেকে আদেশপত্র নিয়ে এই রাজমহলে এলে, এই কথা ভেবে যে তুমি আর একবার তোমার রূপজালে মোহিত করে আমাকে বোকা বানালে। কিন্তু বোকা তো আমি তোমাকে বানাচ্ছিলাম। যমুনার তো এখন কাটলেও রক্ত বেরোবে না এমন অবস্থা। বড় বড় চোখ করে ও বীরেন্দ্র প্রতাপকে দেখতে থাকলো। কিন্তু সবচেয়ে বেশি হয়রানি তো চন্দ্রাবতীর হচ্ছিল। ও এখনো বিশ্বাস করতে পারছিল না যে এই সমস্ত কিছুই বীরেন্দ্র প্রতাপের আগে থেকে বিছানো জাল, যাতে শেষ পর্যন্ত যমুনা যাযাবরই ফেঁসে গেছে। বীরেন্দ্র প্রতাপ বলল, আমি তোমাকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম যমুনা, যাতে তুমি নিজেকে আর কোনো মতেই নিরপরাধ প্রমাণ করতে না পারো। আর দেখো, আজ আমাদের সবার সামনে তোমার মুখোশ খুলে গেছে। তুমি সুকৌশলে আমার সুরার মধ্যে একটা ওষুধ মিশিয়ে দিলে, কিন্তু আমি পুরো ঘটনাটা নিজের চোখে দেখলাম। তুমি খেয়ালই করনি যে আমি সুরার পেয়ালা ঠোঁটে লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু না খেয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। নিয়ে যাও একে, বীরেন্দ্র প্রতাপ অমলকে বলল, আর প্রকাশ্য রাজপথে সমস্ত বিক্রমগড়ের প্রজাদের সামনে শুলে চড়িয়ে দাও। বীরেন্দ্র প্রতাপের আদেশ পেতেই অমল আর বিমল যমুনাকে নিয়ে চলে গেল। যমুনার চিৎকার সমস্ত রাজমহলে ধ্বনিত হতে লাগলো। সবাই ওদের পিছন পিছন চলে গেল। ঘরে শুধু বীরেন্দ্র প্রতাপ আর চন্দ্রাবতী ছিল। দুষ্টুমি ভরা চোখে চন্দ্রাবতীর দিকে তাকিয়ে বীরেন্দ্র প্রতাপ বলল, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তুমি যখন এভাবে হয়রান হয়ে আমাকে দেখো, তখন তোমাকে খুব সুন্দর দেখতে লাগে। তোমাকে ভালোবাসার আর একটা কারণ আরো বেড়ে যায়। চন্দ্রাবতীর গালে এবার লজ্জার লাল আভা ফুটে উঠল। বীরেন্দ্র প্রতাপ ওকে জড়িয়ে ধরে পড়ল, ওই শয়তানির হাত থেকে আজ বিক্রমগড় রক্ষা পেল। তুমি খুশি তো চন্দ্রা? হ্যাঁ, আমি খুব খুশি, খুব খুব খুশি। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের চোখে চোখ রেখে বলল। বীরেন্দ্র প্রতাপ বলল, বাহ, বিক্রমগড়ের মহারানীকে এই প্রথম নিজের খুশির কথা বলতে শুনলাম। এই আনন্দে আগামী 1 মাস ধরে
পুরো বিক্রমগড়ে আনন্দোৎসব পালিত হবে। এখনই আমি ঘোষণা করিয়ে দিচ্ছি। বলে চন্দ্রবতীকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে আদর করতে লাগলো। আজ প্রথমবার বীরেন্দ্র প্রতাপের বাহুবন্ধনে সত্যিকারের ভালোবাসার স্পর্শ অনুভব করতে লাগলো চন্দ্রাবতী, যার প্রতীক্ষায় না জানি কবে থেকে ওর মন তৃষিত চাতকের মতো ঘুরে মরছিল। পরদিন সকালে চন্দ্রাবতীর একটু দেরিতে ঘুম ভাঙল। বীরেন্দ্র প্রতাপ বিছানায় ছিল না। মনে হয় ও আজ সকালে তাড়াতাড়ি দরবারে চলে গেছে। আর আমি কতক্ষণ ঘুমোচ্ছিলাম, ও মনে মনে বলল। তারপর সামনের আয়নায় নিজেকে দেখে লজ্জা পেয়ে গেল। ওর চেহারা ও পোশাক একেবারে আলুথালু হয়ে গিয়েছিল। কাল রাতে বীরেন্দ্র প্রতাপ গভীর রাত পর্যন্ত ওর সঙ্গে অনেক কথা বলেছে, তারপর প্রাণ ভরে ওকে আদর করেছে গভীর প্রেমে। নিজেকে একটু গুছিয়ে নিচ্ছিল চন্দ্রাবতী। এমন সময় একটা আনন্দে ভরপুর কণ্ঠস্বর শুনতে পেল। মহারানী মা! সোনাল দৌড়ে ঘরে ঢুকলো। ওর সঙ্গে কঙ্কাবতীও ছিল। হায় হায় মহারানী মা, আপনার শরীর থেকে তো আজ একেবারেই একটা আলাদা সুগন্ধ বেরোচ্ছে। ষাট ষাট নজর না লেগে যায় কারো। কত সুন্দর লাগছে আপনাকে। স্বর্গের অপ্সরারাও আপনার সৌন্দর্যের কাছে হার মানবে আজ। চন্দ্রবতী লজ্জিত হেসে বলল, সকাল সকাল এমন মিথ্যে প্রশংসা করো না সোনাল, না হলে পাপ হবে কিন্তু তোমার। হায় হায়, আমার কেন পাপ হবে? পাপ তো ওই যাযাবরীর হয়েছে, আর তার শাস্তিও ও ভুগেছে। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নেন, রাজমাতা রাজ উদ্যানে আপনার জন্য অপেক্ষা করছেন। চন্দ্রবতী চমকে উঠে জিজ্ঞাসা করল, রাজ উদ্যানে কেন? সোনাল হয়রান হয়ে বলল, এই দেখুন, সমস্ত বিক্রমগড়ে আপনার নামে উৎসব চলছে, আর আপনি কিছু জানেন না। কঙ্কাবতী বলল, দিদি, মহারাজ 1 মাস ব্যাপী আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছেন, আর রানীমহলেও কিছু অনুষ্ঠান হবে, আর তার উদ্ঘাটন তোমাকেই করতে হবে। রাজমাতা বলেছেন। চন্দ্রাবতীর আশ্চর্য ভাব দেখে সোনাল ঠাট্টা করে বলল, হায় হায়, এত অবাক কেন হচ্ছেন মহারানী মা? আমাদের মহারাজ তো আপনার জন্য আকাশের চাঁদ তারাও ছিঁড়ে এনে দিতে পারেন। বলে খুশিতে হাসতে লাগলো। সমস্ত বিক্রমগড়ের প্রজাদের আনন্দ উৎসব আমোদ প্রমোদের জন্য রাজ ভান্ডার খুলে দেওয়া হয়েছিল। প্রজারা আনন্দে মেতে উঠেছিল। সবার মুখে মহারাজ বীরেন্দ্র প্রতাপ আর মহারানী চন্দ্রাবতীর নামে জয় জয়কার শোনা যাচ্ছিল। রাজমহল আর রানীমহলের সবাইও এর ব্যতিক্রম ছিল না। সমস্ত পাটরানীরা নিশ্চিন্ত আনন্দে মেতে উঠেছিল। ওদের দুঃখের দিন কেটে গিয়েছিল। রাজমাতার অনুমতি নিয়ে চন্দ্রাবতী, অগ্নি আর কঙ্কাবতী কুমার সূর্যপ্রতাপ আর উমার ধুমধাম করে বিবাহ দিয়ে দিল। বীরেন্দ্র প্রতাপ সর্বসম্মতিক্রমে পুনরায় বিক্রমগড়ের মহারাজ ঘোষিত হলো। আর চন্দ্রাবতী তো ছিলই সকলের প্রিয় মহারানী। কনকনগরের রাজার কোনো ছেলে ছিল না। মহারাজ যশবন্ত সিং বৃদ্ধ হয়েছিলেন, তাই অগ্নিকে কনকনগরের মহারাজ ঘোষণা করা হলো। আর কৃষ্ণগড় আর উদয়গড়ের রিয়াসত দিয়ে দেওয়া হলো কুমার সূর্যপ্রতাপকে। চন্দ্রাবতী কিছুদিন পরে একটা ফুটফুটে সুন্দর পরীর মতো মেয়ের জন্ম দিল। ও রাজমাতাকে বলল,
আমি মাপ চাইছি রাজমাতা। আপনাকে উত্তরাধিকারী রূপে পুত্র সন্তান উপহার দিতে পারলাম না। রাজমাতা মেয়েটিকে কোলে নিয়ে একটু চুপ করে থাকলো, তারপর হেসে বলল, তুমি একজন যোদ্ধা চন্দ্রাবতী, তো আমিও এই ছোট্ট রাজকুমারীর লালন পালন একজন যোদ্ধার মতোই করব। ওকে সেই সব গুণ শেখাবো যা তোমার মধ্যে আছে, আর আমি একটা নতুন পরম্পরা শুরু করব চন্দ্রাবতী। এই ছোট্ট রাজকুমারীকে বিক্রমগড়ের সিংহাসন আর রাজমুকুট দুটোই সঁপে দেব আমি, কেননা একজন যোগ্য রাজকুমারীও হতে পারে রাজমুকুটের প্রকৃত দাবিদার।